শুনতে পারছেন? আবারও চলে এসেছে ভূত। আসসালামু আলাইকুম। প্রথমে আমার সবাই সালাম নেবেন। আমি কোনো রকমের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আশা করি আপনারা আজকের ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি ঘটে যায় কিশোরগঞ্জ জেলার মুসল্লি নামক একটি কলেজ মাঠ আছে এবং ওই কলেজের পেছনে কয়েকটা হিন্দু বাড়ি রয়েছে। ওই হিন্দু বাড়ির মধ্যে একটি ছেলের নাম হচ্ছে শফিক। ওই শফিকের বয়স ছিল প্রায় ১৭ থেকে ১৮। তার তো যে একটা যুবক ছেলে, তার হঠাৎ একটা রহস্যময় মৃত্যুর কারণে ওই হিন্দু বাড়িতে নেমে আসে একটা শোকের ছায়া। তো আজকে আপনাদের মাঝে তেমন একটি ঘটনা আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো তখনকার সময়কাল ছিল আজ থেকে প্রায় ৬ বছর আগে। তো ৬ বছর আগে ওই ছেলেটির নাম ছিল শফিক এবং শফিকরা হিন্দু হওয়াতে তারা নানা রকম পূজা পার্বণে তারা লিপ্ত হয়ে থাকতো। তো একদিন তার বাবাকে একজন বিয়েতে ইনভাইট করে। তখন শফিক এবং শফিকের বাবা-মা তারা সবাই মিলে সপরিবারে তারা বেড়াতে যান ওই বিয়েবাড়িতে। তখন হিন্দুদের বিয়েবাড়ি তো বুঝতেই পারছেন যে খাসি বলি দেয়, তারপর কবুতর বলি দেয় এবং নানান রকমের কার্যাদি তারা সম্পন্ন করার পর একটা বিয়ের স্টেপে চলে যায়। তখন ওই শফিক ছেলেটিকে পুরোহিত মশাই বললেন যে, "এ ছেলে, তুমি এদিকে আসো। এই খাসিটাকে তুমি শক্ত করে ধরো, আমি তাকে বলি দেব।" তখন শফিক ওই পুরোহিতের কথা শুনে সে একটু খুশি হয় এবং সে ভাবলো যে আমি যদি আমাকে সে ডাকলো পুরোহিত মশাই, মনে হয় আমাকে ওনার পছন্দ হয়েছে। তখন ওই শফিক গিয়ে ওই খাসির পাগুলোকে চেপে ধরে। তখন ওই পুরোহিত মশাই খাসিটাকে বলি দিয়ে দেন এবং তার সাথে সাথে ঠিক ৭টা কবুতরও বলি দিয়ে দেন। তখন বলি দেওয়ার পর ওই শফিককে বললেন যে, "তুমি একটা খাঁচা নাও এবং খাঁচা দিয়ে ওই খাসিটাকে ডেকে দাও।" তখন অনেক বড় একটা বিয়েবাড়ি ছিল। তো তাদের একটা আত্মীয়। তো যাই হোক, সবার সামনে শফিক এরকম কাজ সম্পন্ন করে। করার পর তারা যখন বিয়ের অনুষ্ঠানটার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করে দেয়, তখন খাওয়া-দাওয়ার পর শফিকরা বাড়িতে চলে আসবেন এবং বাড়িতে আসার পর তারা দেখতে পায় যে অনেকটা স্বাভাবিক ছিল। তখন শফিকের বাবা লক্ষ্য করলেন যে শফিকের কিছু অদ্ভুত রকমের পরিণতি। শফিকের বাবা লক্ষ্য করেন যে শফিক বিয়েবাড়ি থেকে এসেছে মাত্র ২ দিন হলো। তো সে ২ দিন ধরেই কিন্তু খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। তার কথাবার্তার চাঞ্চলন, তার চলাফেরার যে চাঞ্চলনটা সে অন্যরকম করে ফেলেছে এবং তার যে রাত্রিবেলা যে কিন্তু সে বাড়ি থেকে বের হতে চাইতো না। তো রাত প্রায় ১টা-২টা বেজে যায় কিন্তু সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে বাড়িতে যে আমাদের ওই যে তাদের বাড়িটার বাথরুমটা ছিল তাদের বাড়ির পিছন দিকে। ওই বাথরুমে সে একা, একা চলে যায়। এরকমটা দেখে শফিকের বাবা ভাবলেন যে তার আবার কিরকম সাহস উদ্বুক হলো। যে ছেলেটা কিনা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় পেত, সে এখন রাত্রি প্রায় ১২টা-১টার সময় সে বেরিয়ে যায় বাথরুমের দিকে। তখন শফিকের এরকম কাণ্ডকলাপ দেখে শফিকের বাবা শফিকের মাকে বললেন যে শফিকটা কিরকম পরিবর্তন হয়ে গিয়েছে। সে তো আগে সন্ধ্যাবেলা ঘর থেকে বের হতো না, এখন সে রাত্রিবেলা সে বেরিয়ে যায়, তার কি কোনো ভয় করে না? তখন সেদিন রাত্রিবেলা শফিকের বাবা তাকে জিজ্ঞেস করলেন যে, "এ শফিক, তুমি যে রাত্রিবেলা বের হয়ে যাও এখান থেকে, তোমার কি ভয় করে না?" তখন শফিক উত্তরে বললেন যে, "আমার আবার ভয় কিসের? আমার কোনো ভয় নেই। আর তোমরা আমার সাথে এভাবে কথা বলবে না।" তখন তার এরকম কথাবার্তা শোনার পর শফিকের বাবা ভাবলেন যে, "কিরে, তুই তো আগে এরকম ছিলি না। তুই তো খুব ভালো ছিলি এবং আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করতি না। তুই এরকম ব্যবহার করছিস কেন আমাদের সাথে?" তখন শফিক একটু খিটখিটে মেজাজ দেখিয়ে সে ঘরে চলে যায়। তো সেদিন রাত্রিবেলা শফিকের বাবা লক্ষ্য করতে পারেন যে যখন রাত্রি প্রায় ২টা বেজে যায় এবং শফিকের বাবার ঘুমটা প্রায় লেগে লেগে আসবে, সেই অবস্থায় শফিকের ঘর থেকে কিছু একটা শব্দ আসছে। তখন ওই শফিকের বাবা লাফ দিয়ে বিছানা থেকে উঠেন। উঠার পর তিনি ওই শফিকের ঘরের দিকে আস্তে আস্তে করে এগোয়। এগিয়ে তিনি দেখতে পান যে শফিকের ঘরের ভিতরে কেউ দরজা খুলছে, এরকম কটকট কটকট করে একটা আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটা শুনতে পেয়ে শফিকের বাবা অনেকটা চিন্তিত হলেন এবং ভাবলেন যে ঘরের ভিতরে শফিক ছাড়া তো আর কেউ নেই। আর তাছাড়া দরজাও তো লাগাইল এখানে। তো দরজার আওয়াজ আবার কি করে আসছে ওইখান থেকে? তখন এরকমটা দেখে শফিকের বাবা ভাবলেন যে হয়তো ছেলেটার ঘরের ভিতরে কিছু একটা সমস্যা হয়েছে। আর তাছাড়া
গ্রামে এক ধরনের পিশাচ থাকে, তার নাম হচ্ছে বুবা। ওই বুবাটা কিন্তু গ্রামের অনেক মানুষকেই কিন্তু ভর করে থাকে, এবং রাত্রিবেলা ঘুমানোর সময় যখন ভর করে তখন ওই মানুষটার প্রচুর পরিমাণে কষ্ট হয়, এবং বুবাটা অনেকটা ওজন হয়ে থাকে, সে এসে মানুষের বুকের উপরে চাপ দিয়ে বসে থাকে। তো শফিকের বাবা এরকমটা আন্দাজ করলেন, এবং তিনি ভাবলেন যে ছেলেটাকে হয়তো বোবাই ধরেছে। যাই হোক, ছেলেটাকে এখন বাঁচাতে হবে। তিনি তখন দরজাটা মানে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন। ভাঙার পর তিনি ঘরে ঢোকার পর তিনি শফিককে দেখতে পান না। শফিককে দেখতে না পেয়ে তেনার বাবা, সে ভাবলো যে কোথায় গেল শফিক। তখন শফিককে ডাকতে থাকে। শফিককে এরকম ডাকাডাকি করার পর শফিকের মা তার কাছে চলে আসে, এবং তারা দুইজন মিলে শফিককে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে এবং ডাকাডাকি করতে থাকে, কিন্তু শফিক কোনোভাবেই কোনো সাড়া দিচ্ছে না। তখন শফিকের মার হঠাৎ চোখ গেল যে তাদের যে ঘরটা ছিল ওই ঘরের উপর দিয়ে একটা মাচাঙ্গের মতো একটা সিস্টেম ছিল। ওই মাচাঙ্গের উপরে ওই শফিক মানে বসে রয়েছে। তো তার বসাটা ছিল খুব অদ্ভুত রকমের। সে খুব অদ্ভুত চাহনি দিয়ে তার মায়ের দিকে তাক করেছিল। তখন তার মা শফিককে দেখতে পেয়ে তিনি একটা চিৎকার দেন এবং বললেন যে, "এই শফিক, তুমি এখানে উঠছো কেন?" তখন শফিকের বাবা বললেন যে, "কিরে শফিক, তুই এখানে উঠলি কেন? তুই নাম তাড়াতাড়ি বললাম।" তখন শফিক এরকম কথা শোনার পর শফিক বলল যে, "এই, তোমরা চলে যাও এখান থেকে, না হলে তোমাদের একটাকেও রাখবো না, মেরে ফেলবো সব কটাকে।" তখন শফিকের বাবা এরকম কথাবার্তা শোনার পর শফিককে বললেন যে, "এই ছেলে, তুই কি পাগল হয়েছিস নাকি? নাম বলছি এখান থেকে।" তখন শফিক বলল যে, "একটাকেও ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো।" তখন শফিক ওইখান থেকে একটা মানে হাতুড়ির মতো একটা জিনিস ছিল, ওই জিনিসটা নিয়ে সে মাটিতে নেমে পড়ে, এবং মাটিতে নেমে পড়ার পর সে ওই হাতুড়ির মতো একটা জিনিস নিয়ে তার বাবার দিকে তাক করে এগিয়ে এগিয়ে আসতে থাকে। তখন এই লোকটা দেখার পর শফিকের মা ভাবলেন যে, "শফিক, তুমি এরকমটা করবে না, না করছি বলছি তোমাকে, তুমি এটা ফেলে দাও মাটিতে।" তখন কিন্তু শফিক ঐরকমটা কথাবার্তা শোনার পরও কিন্তু সে থামবার মতো না। আর তখন শফিকের মানে চাঞ্চলটা একটু পাল্টে গিয়েছিল। তখন শফিকের মা বুঝতে পেরেছেন যে তার হয়তো কোনো কিছু ভর করেছে। না হলে ভালো হয়তো শান্তশিষ্ট একটা ছেলে এরকমভাবে তাক করে তার বাবার দিকে আবার তেড়ে আসবে। যেই বাবাকে দেখলে আগে সে ভয় পেত। সেই বাবার দিকে সে এখন হাতুড়ি নিয়ে তেড়ে আসছে। তো যাই হোক, আমাদের এই ঘর থেকে এখন বেরিয়ে যেতে হবে। তখন শফিকের বাবা-মা তারা ঘর থেকে বেরিয়ে যান। তারা ঘরটা মানে আবার লক করে দেন বাইরে থেকে, এবং লক করার পর তারা ভাবলেন যে ছেলেটাকে হয়তো কিছু একটা ভর করে দিয়েছে। তখন শফিকের বাবা-মা সিদ্ধান্ত নিলেন যে তাদের যে বাড়ির পাশে একটা পুরোহিতের বাসা আছে, ওই পুরোহিতটাকে তারা ডেকে নিয়ে আসবে, এবং আনার পর যে শফিকের সাথে কি ঘটছে সেটা তারা দেখতে চায়। তখন শফিকের বাবা-মা তারা বাড়ি থেকে বেরিয়ে যান, এবং ওই পুরোহিতটার বাড়িতে গিয়ে পুরোহিতটাকে রাত প্রায় ২টার সময় ডাকাডাকি করা শুরু করে দেন, এবং ডাকে বলেন যে, "পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আপনি একটু ঘর থেকে বেরিয়ে আসেন না। আমার ছেলেটা জানি কি হয়েছে, আপনি একটু দেখে যান। আমাদের খুব ভয় লাগছে। আমাদের দিকে সে তেড়ে আসছিল, কিন্তু আমরা তাকে ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনি প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আপনি আমাদের ছেলেটাকে বাঁচান।" তখন পুরোহিত মশাই এরকম কথাবার্তা শোনার পর তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়েন, এবং তৎক্ষণাৎ তিনি ওই ঘরের দরজাটা খুলে দেন। খুলে দেওয়ার পর দেখতে পান যে তিনি শফিকের বাবা-মা ওনার ঘরের সামনে এসে হাজির। তখন পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন যে, "কি হয়েছে তোমাদের? এত রাত্রিবেলা তোমরা আমার কাছে কেন এসেছো?" তখন তখন যে শফিকের বাবা-মা ছিলেন তারা বললেন যে, "পুরোহিত মশাই, আমরা অনেকটা বিপদে পড়ে গিয়েছি। আমাদের যে ছেলে শফিক, ওই শফিকটা খুব অদ্ভুত রকমের ব্যবহার করছে। হয়তো তাকে কোনো পিশাচ বা কালো জিন তাকে আক্রমণ করেছে। না হলে সে এভাবে উল্টাপাল্টা কথাবার্তা এবং আমাদের দিকে হাতুড়ি নিয়ে তেড়ে আসতে কেন পারে? আপনি চলুন একটু আমাদের সাথে। আমাদের ছেলেটাকে একটু দেখে আসেন, এবং কি করা যায় আপনি একটু ভালো সিদ্ধান্ত দেন।" তখন ওই পুরোহিত মশাই এবং যে তার বাবা-মার সাথে চলে আসে, এবং আসার পর শফিকের বাবা-মা শফিকের ঘরের ভিতরে ওই পুরোহিত মশাইকে নিয়ে ঢুকে পড়েন, এবং ঢোকার পর পুরোহিত মশাই দেখতে পান যে শফিক মাটির মধ্যে লেটে-পিটে পড়ে আছে, এবং তার যে মাথার যে চুলগুলো ছিল সে চুলগুলো উস্কো-খুস্কো হয়ে আছে, এবং তার মুখের মধ্যে কিছু একটা আঁচড়ের দাগ ছিল। তখন পুরোহিত মশাই এরকমটা দেখতে পেরে তিনি বললেন যে, "হায় হায়, সর্বনাশ হয়ে গিয়েছে।"
তখন এই কথাবার্তা শোনার পর শফিকের মা মানে কান্না শুরু করে দেয়। তখন ওই পুরোহিত মশাই শফিকের কাছে চলে আসে এবং আসার পর শফিককে ডাকতে থাকে অনেকক্ষণ ধরে, কিন্তু শফিক কোনোভাবে সাড়া দিচ্ছিল না। এটা দেখার পর শফিকের বাবা মাকে বললেন যে তাকে তাকে দ্রুত আপনারা বিছানায় তুলুন, এবং বিছানায় তোলার পর তিনি তার পালস চেক করলেন এবং সে যে বেঁচে আছে সেটা আগে সিদ্ধান্ত নিলেন যে আপনাদের ছেলে বেঁচে আছে, কিন্তু তার সাথে তাকে হয়তো কোনো কালো পিশাচে হয়তো আপনাদের ছেলেকে ভর করেছে, যার কারণে আপনাদের ছেলের সাথে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছিল, আর একটু হলে তো তাকে মেরেই ফেলতো। তখন এরকম কথাবার্তা শোনার পর শফিকের বাবা মা সিদ্ধান্ত নিলেন যে কালকে তাকে হাসপাতাল নিয়ে যাবে। তখন ওই পুরোহিত মশাই বললেন যে দেখো, তাকে যদি হাসপাতাল নিয়ে চলে যাও তাহলে কিন্তু তার প্রাথমিক চিকিৎসাটাই হবে, আর যেহেতু তাকে আজকে একটা কালো পিশাচে বর করেছে, সেহেতু কোনো ডাক্তার কিন্তু ওই পিশাচটাকে তাড়াতে পারবে না। তখন কিন্তু ওই লোক পুরোহিতটা বলে হেসে দিল। তখন ওই হাসিটা ছিল অদ্ভুত রকমের অট্ট হাসি। তারপর তিনি বললেন যে তোমরা যদি তোমার ছেলেটাকে বাঁচাতে চাও তাহলে ভালো একটা কবিরাজ বা একটা বৌদ্ধর কাছে যাও। তো কবিরাজের কাছে তারা যাবে না, কেননা তারা ছিলেন হিন্দু ধর্মের। তখন তারা একটা ভালো বৌদ্ধর কাছে চলে যায় পরদিন সকালবেলা। তখন পরদিন সকালবেলা যখন একটা বৌদ্ধর কাছে যায়, তারা যাওয়ার পর ওই বৌদ্ধর নিকট গিয়ে সবকিছু খুলে বললেন, এবং খুলে বলার পর ওই বৌদ্ধটাকে তারা নিয়ে আসেন। তখন বৌদ্ধটা মানে তিনি ভাবলেন যে হয়তো তাকে জিনে ধরেছে, কেননা জিন হয়তো এভাবে ধরার পর মানুষ এরকমটা করে থাকে। তখন ওই বৌদ্ধটা ওই তাদের বাড়িতে চলে আসে। আসার পর তিনি শফিককে দেখতে পান সে ঘুমিয়ে আছে। তখন ওই বৌদ্ধ শফিকের মুখের মধ্যে কিছু একটা খাবারের মতো একটা রস ঢেলে দেয়। ওই রসটা খাওয়ার পর শফিক কিছুক্ষণ আম নাম করছে, করার পর সে তখন তার চোখগুলো খোলার পর দেখতে পায় তার যে বাবা মা এবং একটা বৌদ্ধকে নিয়ে এসেছে। তো তারা তার সাইডে আশপাশে ঘেরা দিয়ে বসে আছে। সেটা দেখার পর শফিকের মাথা তখন গরম হয়ে গিয়েছিল, তার চোখগুলো লাল টকটক হতে যাচ্ছিল আস্তে আস্তে করে। তখন শফিকের মা বাবা সবকিছু তখন দেখছিলেন। তো শফিক কি করলো, তখন তার যখন চোখটা একবার লাল হয়ে গিয়েছিল, তখন সে এক লাফ দিয়ে বিছানা থেকে ওঠার পর সে তার হাতের কাছে একটা বেলান ছিল, ওই বেলানটা দিয়ে তার যে বৌদ্ধটা ছিল ওই বৌদ্ধর মাথার মধ্যে খুব জোর আঘাত করে। সেই আঘাত খেয়ে বৌদ্ধটা একবারে অজ্ঞান হয়ে পড়ে যান। তখন অজ্ঞান হওয়ার সময় বৌদ্ধটা বলছিলেন যে বাঁচবি না, তুই বাঁচবি না, সে আপনাদের ছেলে আর বাঁচবে না, তার খুব মৃত্যুটা ঘনিয়ে এসেছে, সে হয়তো আর বাঁচবে না, তাকে আপনারা আর বাঁচাতে পারবেন না। এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তখন ওই যে শফিকের বাবা মা ছিলেন তারা একটু চিন্তায় পড়ে গেলেন, বৌদ্ধরা কি বলল। তখন যে ওই যে শফিককে আটকাতে হবে, তখন শফিকের বাবা মা তাকে আটকে দেন, তার হাত থেকে ওই বেলানটা নিয়ে নেন এবং তার হাত পা বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন যে আগে বৌদ্ধটাকে বাঁচাতে হবে। তখন ওই বৌদ্ধটাকে নিয়ে ওই শফিকের বাবা চলে যান হাসপাতালে, আর শফিকের মা এদিকে শফিককে মানে দেখছেন এবং তার সাথে কি ঘটে যাচ্ছে। তখন শফিকের মা লক্ষ্য করতে পারেন যে শফিকের যে পা দুটো ছিল ওই পা দুটো কেমন জানি আগের থেকে অনেকটা ভিন্ন হয়ে গিয়েছে। তো আগে ছিল একটু চিকন টাইপের, কিন্তু এখন মোটা হয়ে যাচ্ছে। তার শরীরটাও কিন্তু আগে থেকে অনেকটা ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এটা দেখার পর শফিকের মা একটু চিন্তিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে শফিক বাবা, তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন শফিক বললেন যে আমাকে ছেড়ে দে বললাম, আমাকে একটাও ধরতে আসবি না, আর কাকে তোরা নিয়ে আসিস, আজকে থেকে যাকেই তোরা নিয়ে আসবি তাকেই মেরে ফেলবো, এবং সাথে তোদেরকেও মেরে ফেলবো। ছেলের মুখে এরকম কথাবার্তা শোনার পর শফিকের মা ভাবলেন যে ছেলেটাকে হয়তো খুব খারাপ কিছু বর করে নিয়েছে, না হলে আমার ছেলে তো এমন ছিল না। তখন একটু পর যখন শফিকের বাবা বাড়িতে চলে আসেন, আসার পর তারা দেখতে পান যে শফিকের এই অবস্থা, তাকে হাত পা বেঁধে সে পড়ে আছে বিছানার মধ্যে, এবং সে তার শরীরে যতটুকু জেদ আছে ওই জেদ দুকুর দিয়ে সে কথা বলে যাচ্ছে। সে বলছিল যে একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো, সব কটাকে দেখে নেব, একটাকেও রোগ ছাড় দিব না। তখন শফিকের বাবা এরূপ কথাবার্তা শোনার পর শফিকের মায়ের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করেন। তারা ভাবলেন যে কি করা যায় ছেলেটাকে নিয়ে।
তখন শফিকের বাবা মা সিদ্ধান্ত নিলেন যে কালকে তাকে আরো কোনো ভালো একটা বৌদ্ধর কাছে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য কিছু আয়োজন করা হবে। যেহেতু তার শরীরটা এখন খুব খারাপ, তাকে তো ভালো করতে হবে। তো এইভাবে তারা চলে যায় ঘুমাতে। তো সেদিন ঘুমাতে যাওয়ার সময় কিন্তু তাদের জন্য যেটা কাল নেমে আসবে তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তখন যে শফিকের বাবা মা ঘুমাতে গেলেন, আর শফিকের হাত পা ছিল তখন বাঁধা। ওই বাঁধা অবস্থা থেকে সে কোনো এক পর্যায়ে সে ছুটে পড়ে এবং ছুটার পর সে ঘরের যে দরজা ছিল ওই দরজাটা সে ছুটিয়ে ফেলে। যেহেতু তার শরীরে এখন অদ্ভুত রকমের পিশাচের শক্তি ছিল, তো ঘরের বাইরে দিয়ে কিন্তু লাগানো ছিল লক করা, সেই লকটাও কিন্তু সে খুলে ফেলে এবং খোলার পর সে ঘর থেকে বেরিয়ে যায় এবং তাদের যে ঘরের সামনে একটা বড় আম গাছ আছে, ওই আম গাছের উপর সে চড়ে বসে এবং আম গাছের ঠিক মাঝখানে এবং উপরের যে একটা অংশ ছিল ওই চিকন অংশটার মধ্যে সে গিয়ে বসে পড়ে এবং সেখানে বসার পর সে অদ্ভুত রকমের আওয়াজ করতেছিল। তার আওয়াজটা মানে ওই যে পিশাচরা যেভাবে আওয়াজ করে সেরকম আওয়াজ। কিরকম বাজে একটা অট্টহাসি এবং কি অদ্ভুত রকমের কথাবার্তা এবং কি যে একটা কথাবার্তা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল সেটা মানে ঘটার পর শফিকের বাবা মা শুনতে পান ঘরের ভিতর থেকে যে বাইরে কেউ একজন উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তখন শফিকের বাবা মা ভাবলেন যে বাইরে গিয়ে দেখা যাক। তো শফিকের বাবা মা তখন এই বলে বের হয়ে যান এবং বের হয়ে দেখতে পান যে কেউ নেই তাদের ঘরের সামনে। তবে ওই যে শব্দগুলো কিন্তু এখনো ভেসে আসছে। তখন শফিকের মা শফিকের বাবাকে বলছেন যে এটা হতে পারে একটা পিশাচের হাসি, কেননা ওই হাসিটাকে দেখো কত ভয়ঙ্কর একটা হাসি। চলো আমাদের ঘরে থাকা ঠিক হবে না, আমাদের বাইরে থাকা ঠিক হবে না, আমরা ঘরে চলে যাই। তখন শফিকের মা বাবা মিলে তারা ঘরে চলে যান এবং তারা ভাবলেন যে একটু শফিককে গিয়ে দেখে আসি চলো তো। তখন তারা মনের ভিতরে কিন্তু ভয় কাজ করছিল। ওই ভয়টা নিয়ে তারা শফিকের ঘরের ভিতরে যান এবং ঘরের ভিতরে গিয়ে দেখতে পান যে শফিক ঘরে নেই। এটা দেখার পর শফিকের মা ভাবলেন যে দেখো দেখো শফিকটা কোথায় চলে গেল, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। এই বলে তারা শফিককে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে কিন্তু শফিককে পাওয়া যাচ্ছে না ঘরের ভিতরে, ঘরের চৌকাঠের নিচে, ঘরের মাচাঙ্গের উপরে, সবখানে শফিককে খোঁজা হচ্ছে, তবে শফিকের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। তখনই শফিকের বাবার খেয়াল হলো যে শফিককে তো মারাত্মক একটা পিশাচে ভর করেছে। সে হয়তো বাইরে যে পিশাচের আওয়াজটা হচ্ছে সে হয়তো সেখানে গিয়ে চলে গিয়েছে, কিন্তু ঘর তো লক করা ছিল, সে বের হইলো কিভাবে? তখন তারা শফিকের বাবা বললেন যে ঘরের বাইরে চলো তাড়াতাড়ি, শফিক হয়তো বাইরে চলে গিয়েছে এবং পিশাচদের সঙ্গে উল্টাপাল্টা কথা বলায় নিমজ্জিত হয়ে আছে। তখন শফিকের মা বাবা শফিকের ঘর থেকে বেরিয়ে যান এবং যখন যখন বাইরে চলে আসে, আসার পর তারা শফিককে ভালো করে খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে শফিকের মায়ের চোখ চলে যায় আম গাছের উপরে। তখন আম গাছের উপরে লাল বর্ণের কিছু একটা লাইটের মতো জ্বলানিবা করছিল। তো ওই জ্বলানিবা ওই জিনিসটা ছিল শফিকের দুইটা চোখ, ভয়ঙ্কর দুইটা চোখ লাল আগুনের মতো জ্বলছিল এবং নিভছিল। সেটা কিন্তু অন্ধকার রাত্রিবেলা দেখা যাচ্ছিল। তখন এটা দেখার পর শফিকের মা বাবা বললেন যে দেখো দেখো ওইখানে কেউ একজন বসে আছে, খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, আমাদের শফিক নয় তো? তখন শফিকের বাবা বললেন যে এটাকে তো শফিকের মতোই দেখা যাচ্ছে, শফিকের মতো প্যান্ট শার্ট পরা, এটা হয়তো শফিকই হবে। তখন তারা ভাবলেন যে শফিককে লামাতে হবে। তখন তারা শফিককে বলছিলেন যে কিরে বাবা, তুই গাছের উপর উঠলি কেন? আয় না, নেমে আয় তুই, দেখ আমাদের খুব ভয় লাগছে, আর কেন এত দুষ্টুমি করিস তুই, নেমে আয় বাবা না। তখন এরকম কথাবার্তা শোনার পর শফিক বললেন যে এই তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে যা, না হলে তোদেরকে একটাকেও ছাড়বো না, মেরে ফেলবো সব কটাকে। এইভাবে বলার পর সে কিছুক্ষণ হাসাহাসি করে। হাসাহাসি করার পর শফিকের বাবা মা বললেন যে ছেলেটা কি হয়ে গেল? ছেলেটা তো খুব ভালো ছিল একটা মাস আগেও, এই এক মাস যাবৎ ছেলেটার কি করতে চলছে? ছেলেটা তো খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। তখন কোনো উপায় না পেয়ে শফিকের বাবা চিৎকার শুরু করে দেন এবং বলতে থাকেন যে আমার ছেলেটাকে বাঁচাও, এসে কেউ, আমার ছেলেটা মরে যাবে, আমার ছেলেটাকে কেউ এসে বাঁচাও। এরকম কথাবার্তা শোনার পর পাশের যে বাড়িগুলো ছিল ওই বাড়িগুলো থেকে কিছু লোক
শফিকদের বাড়িতে চলে আসে। আসার পর তারা দেখতে পান যে শফিকের মা উঠানে পড়ে আছেন এবং কান্না করছেন। অতঃপর শফিকের বাবা চিৎকার চেঁচামেচি করছেন, আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটা মরে যাবে, আমার ছেলেটাকে সবাই এসে বাঁচাও। তখন ওই যে বাড়ি থেকে লোকগুলো আসছিল, ওই লোকগুলো শফিকের বাবাকে জিজ্ঞেস করলেন যে, ভাই আপনার কি হয়েছে, আমাদেরকে খুলে বলেন। তখন শফিকের বাবা বললেন যে, আমার ওই ছেলেটা দেখেন আম গাছের উপরে সে বসে আছে, তার সাথে আজকে প্রায় 25-27 দিন ধরে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে। তার সাথে মানে একটা পিশাচে তাকে বর করে নিয়েছে। তো তার জন্য আমরা অনেক বৈদ্যর কাছে দেখিয়েছি, তবে তাকে কোনো রকম চিকিৎসা পাওয়া যাচ্ছে না, তার কোনো ফলপ্রসূ ভালো হচ্ছে না। আর আজকে রাত্রিবেলা যখন তার হাত পা বেঁধে দেই, তো হাত পা কিভাবে খুললো আমরা জানি না, কিন্তু এখন সে আম গাছের উপরে আছে এবং কিসব উল্টাপাল্টা কথা বলছে। তো তখন শফিকের এরকম কথাবার্তা শোনার পর ওই যে আসা লোকগুলো ছিল তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা ভাবলেন যে এই ছেলেকে যদি এখন আমরা লামাতে যাই, আমাদেরকে সে খারাপ মানে ক্ষতি করে ফেলবে। তো এরকম ভয় পাওয়ার পর সবাই ভাবলেন যে ওই আম গাছে উঠে কোনোভাবেই শফিককে নামানো উচিত হবে না, কেননা ওই আম গাছে উঠলে শফিক কোনোভাবে মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তো তারা অন্য একটা কৌশল ব্যবহার করছিলেন। তারা ভাবছিলেন যে যদি আমরা সবাই দাঁড়িয়ে থাকি এবং যদি তাকে বলি যে শফিক ভাই নেমে আসো, নেমে আসো, তখন যদি সে নামতে আসার সময় পড়ে যায় তাহলে আমরা তাকে ধরতে পারবো। তো সেই ভেবে আমরা আরেকটু চিৎকার করতে থাকি। তখন গ্রামের কিছু লোক আমাদের ওই যে শফিকদের বাড়িতে চলে আসে। তখন সবাই এসে দেখতে পান যে শফিক আম গাছের ডগার উপরে লটকে আছে, মানে ঝুলে আছে এবং ও দু রকমের অট্ট হাসি হাসছে, তো উল্টাপাল্টা কথাও বলছিল। এরকমটা অবস্থা দেখার পর গ্রামবাসী সবাই ভাবলেন যে রাত্রি কিন্তু অনেকটা হয়েছে, প্রায় 3টা 3:30 বেজে গিয়েছে। এই অবস্থায় পিশাচদের মানে রাজত্ব চলে আসে রাত্রিবেলা। তো এখন কিন্তু ওই শফিককে কোনো পিশাচে হয়তো বর করেছে, খারাপ পিশাচে, যার কারণে সে আম গাছের ডগার উপরে গিয়ে বসে আছে। তখন তারা মানে জনমোতাবেক মতে ওই আম গাছের নিচে এসে জড়ো হয়ে যায় এবং ওই শফিকের ও দু রকমের কর্মকাণ্ড তারা দেখতে থাকে। তো যখন প্রায় এই ফজরের আজান দিয়ে দিবে, তো ওই ফজরের আজান দেওয়ার সাথে সাথেই শফিক মানে পড়ে যায় আম গাছের উপর থেকে, আম গাছের ডগা থেকে। তখন সবাই মানে মাটিতে বসেছিল। তো দুইজন মানে একজন মহিলা এবং আরেকজন পুরুষ ছিল, দুইজন ওই আম গাছটার যে নিচে বসেছিল, তারা বসে বসে চিন্তা করছিলেন যে কি করা যায়। তখনই শফিক তাদের উপরে এসে ঝাটকে পড়ে এবং পড়ার পর ওই শফিক কিন্তু এখানেই মারা যায়। তো তার মারা যাওয়াটা দেখে অনেকে অবাক হয়ে যায়। সে যে মারা গিয়েছিল তখন কিন্তু কেউ আন্দাজ করতে পারেনি। কিন্তু যখন সে পড়ে যায় তখন অনেকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সবাই পিছন চলে আসে। সবাই প্রায় 20-25 ফিট পিছনে চলে আসে। উঠানটা অনেক বড় হওয়াতে সবাই অনেকটা গোলভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছিল। তখন সবাই ভাবছে যে শফিক যেহেতু লাড়াচাড়া করছে না, তার হয়তো কোনো রকম বিপত্তি ঘটেছে। তখন তারা সবাই সামনের দিকে এগোতে থাকে এবং আস্তে আস্তে যখন শফিকের নিকট আসে, তখন দেখতে পায় যে শফিকের যে চোখগুলো ছিল, ওই চোখগুলো ছিল লাল বর্ণের এবং ওই চোখগুলো ছিল চাহনি ভরা মুখ এবং সে চেয়ে আছে। এটা দেখার পর মানুষরা ভয় পেয়ে যায় এবং শফিকের যে হাতে গিয়ে পালসটা চেক করবে, সেটা চেক করার মতো কারো ক্ষমতা হচ্ছিল না, মানে শক্তি কারো কোলাচ্ছিল না। তখন সেটা দেখার পর সবাই হতভম্ব হয় এবং বলতে থাকেন যে আজকে কি করা যায়, শফিক তো এখানে পড়ে আছে, আর শফিক যদি এখন গিয়ে মারা যায় তাহলে তো তার একটা বিহিত করতে হবে, আর সে কি মারা গিয়েছে নাকি সেটা তো আমরা বলতে পারছি না। বাট তখনই কিন্তু ওই শফিকের মা যখন দাঁড়িয়েছিল উঠানে, তখন তিনি আর সইতে পারলেন না ওনার ছেলের এভাবে উপর থেকে পড়ে যাওয়াটা। তিনি দৌড় দিয়ে তিনার ছেলেকে গিয়ে জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরার পর তিনি দেখতে পান ছেলের চোখগুলো লাল বর্ণের হয়ে গিয়েছে এবং তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কেননা তখন তার যে শ্বাস প্রশ্বাসটা ছিল সেটা কিন্তু আর চলছে না। এটা দেখার পর সবাই মানে ভয় পেয়ে যায়। তো শফিক কিন্তু এখন মারা গিয়েছে। তো মারা যাওয়ার পর সবাই কান্নাকাটিতে মেতে পড়ে এবং তখনই যখন মানুষ চারকানি দিয়ে গোল হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর শফিককে মাটি থেকে উঠানো হবে, তখনই শফিকের মানে শরীর থেকে কিছু একটা অশরীরী তার শরীর থেকে বেরিয়ে আসে
সেটা বেরিয়ে আসা দেখতে পেরে সবাই হতভম্ব হয়ে পড়ে এবং সবাই অনেকটা পিছিয়ে পড়ে। তো শফিকের শরীর থেকে এরকম লাল বর্ণের একটা পিশাচ আকৃতির মতো পেত্তরের মতো ছিল, ওইটা বের হয়ে দাঁড়িয়ে থাকে মাটির উপরে এবং মাটির উপরে দাঁড়িয়ে থাকার পর সে বলছিল যে, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আজকে থেকে কেউ এইদিকে আসবে না ওই আম গাছের ওপরে। ওই আম গাছের ডগার উপরে যদি কেউ কোনোদিন আক্রমণ করতে এসেছো, তোমাদের একটাকেও রক্ষা করব না। আজকে শফিককে মেরেছি, কালকে আরো মানুষকে মারবো যদি আমার সাথে কোনো রকম বেয়াদবি করতে পারো তোমরা। তখন ওইখানে একটা পুরোহিত ছিল। ওই পুরোহিতটা ওই ওই পেত্তরটাকে দেখতে পান এবং দেখতে পেরে তিনি এগিয়ে আসেন আস্তে আস্তে করে, এসে বললেন, এই তুমি দাঁড়াও। তখন ওই পুরোহিতের কথাটা শোনার পর ওই যে পিশাচটা ছিল পেত্তর, সে মানে দাঁড়িয়ে পড়ে এবং বলল যে, এই তুই এদিকে এগোবি না, তুই যদি এখানে এগোস তোর রক্ষা থাকবে না। তখন ওই পুরোহিতটা বললেন যে, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে একটা কথা বলে যাও। তুমি ওই যে আজকে শফিকের কেন আজকে তার জানটা নিয়ে নিলে? সে তোমার সাথে কি দোষ করেছিল এমন? আমাদেরকে বলে যেতে হবে তোমাকে। তখন ওই পেত্তরটা অট্ট হাসি দেয় এবং হাসতে হাসতে বলে যে, আজকে থেকে তো আমি ওই শফিকের প্রাণ নিয়েছি। তবে এটার কাহিনী হচ্ছে আজকে থেকে ১ বছর আগে। ১ বছর আগে শফিক আমার সাথে একটা খারাপ ব্যবহার করেছে। যখন একটা সে বিয়ে বাড়িতে যায়, ওই বিয়ে বাড়িতে সে একটা খাসিকে ৪ হাত পায়ে ধরে রাখে। তখন ওই খাসির মধ্যে আমার একটা ছেলে ভর করেছিল এবং আমার ছেলে ছুটতে পারেনি, কেননা ওই খাসির হাত পা তখন বেঁধে দিয়েছিল। তো আমার ছেলের এরকম নৃশংসতার একটা মৃত্যু হতে পারবে আমার চোখের সামনে, সেটা আমি কিভাবে সহ্য করতে পারি? রাখবো না আমার ছেলেকে যে আত্মহত্যা করিয়েছে। আমি ওই পুরোহিতটাকেও আমি দেখে ছাড়বো। আজকে আমি শফিকের প্রাণ নিয়েছি, আমার খুব ভালো লাগছে। আমি কালকে পুরোহিতটার কাছেও আমি যাবো এবং ওই পুরোহিতটাকেও আমি দেখে ছাড়বো। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ তোদেরকে দিতেই হবে সবাইকে। এই বলে পিশাচটি না উধাও হয়ে যায়। তখন ওইখানে থাকা যে গ্রামবাসী ছিল সবাই মানে শুনতে পান এবং সবাই খুব ভয় পেয়ে যান। তখন তারা তাদের এই শফিকের মাকে জিজ্ঞেস করলেন যে, তোমরা কোন দিন ওই বিয়ে বাড়িতে গিয়েছিলে? তখন শফিকের মা কান্না করতে করতে বললেন যে, আজকে থেকে অনেক দিন আগে প্রায় একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে আমাদের এক আত্মীয়র দাওয়াত দেওয়া হয়েছিল। তখন সেখানে শফিক ওই যে একটা খাসির মানে বলি দিবে, ওই খাসির হাত পায়ে সে ধরে। তো ধরার পর পুরোহিত ওই খাসিটাকে বলি দেন। তো এরকম ঘটনায় তো পিশাচটা বলে চলে গেল। কালকে থেকে নাকি ওই পুরোহিতটাকেও পিশাচটাই দেখে ছাড়বে। ওই পুরোহিতটাকে সাবধান করতে হবে। তখন তারা কিছু লোক ওই পুরোহিতটার কাছে চলে যান এবং ওইখানে শফিকের অদ্ভুত একটা মৃত্যুর কারণে শফিকের বাবা-মা ভেঙে পড়েন এবং সকাল হতেই অনেক মানুষ সেখানে ভিড় করে ফেলে। তখন ভিড় করার পর সবাই দেখতে পান যে শফিকের মরদেহ এবং তার চোখগুলো ছিল চাহনি ভরা লাল বর্ণের হয়ে আছে। তখন যেহেতু ওই তার চোখের চাহনিটা বুঝাতে চাচ্ছে কিন্তু ওটা কিন্তু চোখের পাতাগুলো নিভছে না। তো এটা দেখার পর তারা আর চোখের পাতা নিভাতে পারলেন না। তখন সন্ধ্যার পর ওই মানে ওইটা তার এই শ্মশানে নিয়ে যাওয়া হয়। তখন শফিককে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন শফিককে আগুন দিয়ে দেওয়া হবে, তার জন্য চিতা জ্বালানো হয়। ওই চিতার মধ্যে যখন আগুন দিবে তখন ওই যে তার ভাই ছিল একজন, ওই ভাইটা কিন্তু চারকানি দিয়ে ওই কেরাসিন ঢালছিল। তো ওই কেরাসিনের উপর যখন একটা মাশুল নিয়ে আগুন ধরানো হয়, ওই আগুনটা দিয়ে দেওয়া হয় ওই চিতাটার উপর। তখন ওই চিতার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু করে দেয়। তখন আগুন জ্বলার সময় চারদিকে অনেক মানুষ তখন উপস্থিত ছিল। তখন তারা গভীর মনোভাব নিয়ে ওই চিতাটাকে উপভোগ করছেন এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে হিন্দু যখন পোড়া হয়, মানুষকে পোড়ার পর কিন্তু মানুষের যে দেহটা ওইটা কিন্তু উপরে ওঠার চেষ্টা করে। তখন ওই স্বাভাবিকভাবে শফিকের দেহটাও কিন্তু উপরে ওঠার চেষ্টা করে। তখন পাশ দিয়ে ২ জন লোক শফিকের যে পুরো মরা দেহটা ওইটাকে বাঁশ দিয়ে চেপে ধরে আর শফিকের দেহটা পুড়ে যাচ্ছে। তখন পুড়তে শফিকের যে চিতার ধোঁয়াটা ছিল, ওই ধোঁয়ার উপরে একটা লাল বর্ণের ওই আগের দিনের রাত্রি বেলার মতো একটা পিশাচ আবারও ওখানে উদয় হয়।
অশরীরীর মতো। এবং উদয় হেসে হাসতে থাকে জুড়ে জুড়ে, এবং সে এতটাই হাসি যে তার যেমন কিছু একটা মানে একটা কিচেন সে একটা সম্ভব করে ফেললো, যার কারণে সে এতটা হাসি দিচ্ছে। তো সে হয়তো সফল হয়ে গিয়েছে যে তার যে ওই যে তার ছেলেকে আত্মহত্যা করে তার ছেলেকে যে খুন করেছে, তার বাসায় কিন্তু এটাকে খুন করেছে, কেননা তার ছেলে তখন ওই খাসিটার ভিতরে ছিল। ওই খাসিটাকে যেহেতু তারা বলি দিয়েছে, তার মধ্যে তা ওই পিশাচটার ছেলেটাকে কিন্তু বলি দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওই ছেলেটাকে তার চিতায় পোড়ানোর পর ওই ধোঁয়ার উপরে এরকম একটা অন্তঃস্থল দেখার পর সবাই একটু ভয় পেয়ে যায়। কিন্তু ওইটা কিন্তু অশরীরীটা প্রায় ৩০ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ডের মতো থাকে। তো এটা কিন্তু পুরো এলাকাবাসীকে এখনো চেয়ে যায়, এবং ওই হিন্দু বাড়িটার মধ্যে মানুষ এখনো যায় এবং গিয়ে রহস্যটা উদ্ধার করার চেষ্টা করে। পর্যটকরাও অনেকেই এসেছে, কিন্তু আসার পর তারা জিজ্ঞেস করে যে কিভাবে কি হলো, তখন সবকিছু ঘটনা খুলে বলা হয়। এটা চাইলে আপনিও আসতে পারেন কিশোরগঞ্জের মুসল্লিক কলেজের পিছনে ওই যে হিন্দু বাড়ির যে একটা স্তূপ রয়েছে, ওই হিন্দু বাড়ির একটা ছেলে ওই শফিক। তো শফিকের এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাতে কিন্তু ওই এলাকাটা এখনো কিন্তু থমথমে হয়ে আছে। এবং ওই যে বলির যে বিষয়টা, ওই বলিটাও কিন্তু এখন মানুষ এত সহজে এই ইয়ং বয়সের যারা তারা কিন্তু দিতে চায় না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের রহস্যময় একটি ঘটনা। এই ঘটনাটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ঘটনাতে একটা লাইক করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কালকে কোনো এক নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।